হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা উঠে এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল, যেহেতু আমি ওই 8টা-9টার দিকে ঘুম থেকে উঠি, তো মা সবসময় মামামের খাবারটা সকালে রেডি করে দেয়। তো মা বলছিল যে কলকাতায় যাওয়ার পরে আমার স্বর্ণা যেন একটু রোগা হয় না, ওর যেন খেয়াল তুই ঠিকঠাক করে রাখিস, তুই খাস না খাস, ওকে যেন টাইম টু টাইম খাওয়ানো দাওয়ানো হয়। তো ওটা শুনে হাসছিলাম আর বলছিলাম যে সত্যি দিদুনের নাতনিকে নিয়ে কত টেনশন, কিন্তু নিজের মেয়েকে নিয়ে কোনো টেনশন নেই যে কি হলো না হলো, কি হবে কি না হবে। আসলে যতই বলো না কেন, দিদুন হয়ে যাওয়ার পরে আমার মা পুরো চেঞ্জ। মানে স্বর্ণের প্রতি যে একটা আলাদা টান, সেটা আমি সবসময় বুঝতে পারি। অবশ্যই মেয়ের প্রতি তো টান থাকবেই, তবে নাতনির প্রতি টান অনেক অনেক গুণ বেশি। আমি যতই বুঝি না কেন যে হ্যাঁ আমি আমার মামামকে ভালোভাবে খেয়াল রাখবো, ঠিকভাবে সব কিছু করবো, তবে দিদার মন তো তবুও বারবার করে বলতেই থাকে। তো আমার বাবার বাড়ির ভ্লগ এটা আর একটা দুটো তোমরা দেখতে পারবে লাস্ট, তারপর তো কলকাতায় চলে যাব। আমি জানি না কতদূর কি পারবো। অনেক আগেই চলে যেতাম জানো তো, কিন্তু মামামের যে বিষম খাওয়ার একটা প্রবলেম ছিল, তোমরা তো জানোই সবাই যে ও ভীষণভাবে বিষম খেত। প্লাস যখন ও ব্রেস্ট ফিডটাও যখন কমে যায়, সলিড স্টার্ট করে, তখন তো জল খাওয়াতে হতো, তখনও বিষম খেত। তো মা, দিদি, ভাই, বাবা প্রত্যেকটা মানুষই ভীষণ ভয় পেত আমাকে ছাড়তে, যে আমি একা একা কী করে ওকে ঠিক করব। কারণ এমনও হয়েছে মানে ওর চোখ টোক উল্টে যাচ্ছে, ঠিক হচ্ছে না, তখন আমার মা যে কীভাবে ওকে ঠিক করেছে শুধুমাত্র আমরাই জানি। তো তখন মনে হতো সত্যি মা ছাড়া আমার একটা মানে পথ হাঁটা অসম্ভব। আর ইভেন মাও মানে 7-8টা মাস কখনো বাড়ির থেকে বেরোয়নি জানো, একটু বাজারে অবধি যেত না। যদি কিনা খুব ইম্পর্টেন্ট কখনো দরকার পড়েছে, তখন বলতো জল খাওয়াবি না কিংবা ফিট করাবি না, আমি মানে থাকতে থাকতে করিয়ে নি, তারপর আমি আবার ফিরবো তখন। তো সত্যি এই মানুষগুলো আমার জন্য না অনেক করেছে, আমি যত বলবো তত কম। আমার মা বাবা বলে নয়, অনেকেই আছে, অনেকেরই মা বাবা আছে, তবে এতটা করতে আমি কাউকে এখনো অবধি দেখিনি, কিংবা হয়তো দেখিনি বলে বলছি। তবে তোমরা তো তার সাক্ষী, আর আমার ব্লগের মাধ্যমে তো তোমরা দেখতেই পারো যে ওরা কি করে না করে। তবে আমার প্রেগনেন্সি থেকে শুরু করে এই অবধি আমার সত্যি ওদেরকে ছাড়া এক পা চলার ক্ষমতা ছিল না। কারণ তোমরা জানো পুরোটা সময় আমার মানসিকভাবে শারীরিকভাবে যেভাবে ওরা আমাকে সাপোর্ট দিয়েছে না, মানে সত্যি বলার মতন নয়। এমন অনেক সময় ছিল ভীষণ খারাপ লাগতো, ভীষণ কষ্ট হতো কিছু কথা ভেবে। কিছু মানুষদেরও তো আমার পাশে থাকার কথা ছিল, কিন্তু তারা নেই। যেরকমই হোক, ভুল বোঝাবুঝি তো সব সম্পর্কের মধ্যেই থাকে, কিন্তু যদি সম্পর্ক নিভানোর থাকে না, তো আমার মনে হয় কোনো পৃথিবীর এমন বাধা নেই যেটাকে আটকে রাখে কোনো সম্পর্ককে ঠিক করতে। কিন্তু একতরফা চাওয়াতে না কখনো কিছু হয় না, খারাপ লাগাটা একতরফা থাকলে হয় না। আসলে মানুষের জীবনটা যে খুবই ছোট, এটা অনেক মানুষই বোঝে না। অহংকার, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো দিয়ে মানে কিছুই বিচার করা যায় না, এগুলো নিয়ে মানুষ কখনোই স্বর্গে উঠবে না। তো যারা বোঝে না তাদেরকে আমি আর কি করেই বা বোঝাবো। তবে হ্যাঁ, এই সময়গুলো ভীষণ মূল্যবান যেগুলো চলে যাচ্ছে, আর আগামী সময়গুলো কেমন হবে সেটাও তো আমরা কেউই জানি না। তবে হ্যাঁ, আমার স্বর্ণার এই যে ছোটোবেলা থেকে বড় হওয়া, এইগুলোতে আমার ফ্যামিলি সত্যি ভীষণ আমার পাশে থেকেছে, এখনও আছে। আমার মা তো এখনও মানে ভয় পাচ্ছে যে আমি চলে যাব, আমি ওকে নিয়ে কী করে পারবো। দেখো, আর একটা মাস গেলে ওর 1 বছর হয়ে যাবে, তবুও আমার মা ভাবছে যে আমি ওকে নিয়ে পারবো না। তবে আমিও তো একটা মা হয়ে গেছি, আমারও মনের মধ্যে একটু সাহস আনতে হবে। তবে এদের এত ভালোবাসার, এত প্যাম্পারিং দেখে না আমিও অতটা সাহস করে উঠতে পারি না যে ওরা আমাকে আমার কমফোর্টেবল, আমার মানে নিজের প্রতি যে কনফিডেন্স, সেটাই আনতে দেয় না। আসলে বাড়ির ছোট মেয়ে ছিলাম, প্রথম থেকেই মা দিদির খুব ভালোবাসা দিয়েই বড় হয়েছি, আমাকে কখনো সেভাবে কিছু করতেই হয়নি। তারপরে বিয়ের পরে তোমাদের দাদাভাইকে পাওয়া, সেই মানুষটাও খুব ভালো একটা মানুষ, যতই বলবো ততই কম হবে। তো ও আছে বলে আমার অতটা প্রবলেম টেনশন হয় না, যে হয়তো পেরে উঠতে পারবো। তবে না যাওয়া অবধি, না 2-4টে দিন কাটানো অবধি তো বুঝতে পারছি না যে কেমন কি পরিস্থিতি হবে। তবে হ্যাঁ, মা বারবারই বলছে দিদির বিয়েটা পেরিয়ে যাক তারপরে যাবি, কিন্তু সেটা কি করে সম্ভব বলো। ও তো কতটা কষ্ট করে আসে এখানে, কতটা কষ্ট করে খেয়ে মানে যায়, কখনো কখনো বাইরে থেকেই খেতে হয়, কখনো কখনো সেদ্ধ ভাত খেয়েই কাটিয়ে দেয়। তো ওটা ভেবেও খারাপ লাগে।
ওই জন্য যাওয়া। আর বাড়ির প্রত্যেকটা মানুষের যে কী কন্ডিশান, সেই 1 মাস আগের থেকে যখন ঠিক হয়েছে যে এই দিনটাতে চলে যাব, তখন থেকে ওদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। বিশেষ করে স্বর্ণার জন্য। একটা বাচ্চা যে কতটা মায়ার সেটা যাদের বাড়িতে থাকে তারা অবশ্যই জানো। আর যেহেতু ছোট থেকে ওর কাঁথা মানে বালি সব মানে একরা ধোয়াধুয়ি সবাই ওরা করেছে, তো তাই ওদের ভীষণই খারাপ লাগছে ওদের জায়গাটা, আমি বুঝতে পারছি। আর আমি তো স্বর্ণার কথা ভাবছি যে ও কী করবে, কারণ ও তো ওর দিদুন ওর মিমি বলতে পাগল। মানে তোমরা তো সেটা দেখতেই পারো, মানে দিদুন ওকে পাড়ায় নিয়ে যাবে সবসময়, ও সেটাই চায়। ছোট থেকে এতগুলো মানুষের মাঝখানে বড় হয়ে হঠাৎ করে ও পুরো একা হয়ে যাবে, তো এই ব্যাপারটা ওর একটু কষ্ট হবে বুঝতে পারছি। কারণ সবসময় একটা বাচ্চারা চায় একটা খুব হ্যাপি পরিবেশ যেখানে সবাই থাকবে, সবাই ওকে আদর করবে। আর তোমাদের দাদাভাইও থাকবে না, সবসময় আমাকে একা থাকতে হবে ওর সাথে। তো এই ব্যাপারটা একটুখানি টাফ হলেও আমি চেষ্টা করব আমার 100% দেওয়ার। তো আমার খুব ছোটোবেলার বন্ধু, মানে আমার স্কুল লাইফের 11-12-এ আমার বন্ধুত্ব হয় ওদের সাথে, ওরা ভীষণ ভালো। এখন সবাই বড় হয়ে গেছে, কাজের চাপে মামামকে দেখতে আসতে পারিনি, তাই আমি চলে যাব শুনে তাড়াতাড়ি এসে দেখা করে গেল। তো তোমাদের দাদাভাই এই যে ওই দিনকে চলে গেল, আর একেবারে এসেছিলো আমাদের নিতে, তো প্রায় 10-12 দিন পরে। আর বোনেরাও ছিল, যেহেতু মাম্মামকে ওরা অনেক দিন পরে আবার দেখতে পাবে, তাই জন্য ওরা কটা দিন মানে 2 দিন থেকে গেল। কি বলো তো, এতটা টেনশন ওদের হতো না যদি আমার কাছে কেউ থাকতো, বা আমার সে যে মানুষগুলো থেকেও মানে নেই, তারা যদি থাকতো তাহলে একটা বাচ্চাকে নিয়ে এতটা টেনশন করতে হতো না আমার মা বাবার। কিন্তু যেহেতু সারাটা সময় একটা বাচ্চাকে সামলানো কতটা ডিফিকাল্ট তোমরা জানো। আর এখানে বিকালবেলায় দিদির ননদ, তারপরে শাশুড়ি মা সবাই এসেছিলো, দিদি ভাই মানে ঠাকুর দেখতে যাবে বলে। তো সবাই নিতে এসেছিলো দিদিকে, তো তখন মামাকে আদর করছিল। মাসিমাও এসেছিলো, কাকিমাও এসেছিলো, তো সবাই মিলে দিদিকে নিয়ে গেল। আর তারপরে আমি এই যে পরের দিন একবারে ভ্লগ নিয়েছি সকালবেলায়। এই কদিন ঠিকভাবেই যে ভ্লগ নেব সেটা হয়েই ওঠেনি। তো এই একঘেয়েমি ভ্লগ আর তোমাদের সাথে শেয়ার করব না, আর ইচ্ছাও করছে না। তো মামামের জন্য দেখো কই মাছ রান্না করছিলাম, ওকে দুপুরের লাঞ্চে মাছ, মাংস, ডিম অথবা কিছু একটা সয়াবিন বা পনির এরকমটাই দেওয়ার চেষ্টা করি। আর যেদিন থাকে না সেদিন নর্মাল খিচুড়ি দিয়ে দিই। আর আমাদের জন্য রান্না হয়েছিল মাছ। আর মামাম না মাছ খেতে খুব ভালোবাসে, মানে ভাত খেতে চায় না, সবজি খেয়ে নেবে, ভাত খায় না, মাছ খায়, মাংস খেতে পছন্দ করে। তো আমি কি করি না, খুব কম কোয়ান্টিটিতে ভাত দিই আর তরকারিটা বেশি করে দিই। তো তারপরে খাবার আমি যখন বানাচ্ছিলাম, দিদি একটু ওকে অরেঞ্জ খাইয়ে দিচ্ছিলো ভেতর থেকে খুলে খুলে। তো দিদি ওকে 2-3 কোয়া খাওয়ানোর পর একটু নিজে আমি মানে খেয়ে টেস্ট করেছে। আমি ওকে আগেই বলেছিলাম যে নিজে খেয়ে তারপরে দিবি, কারণ বাচ্চাদের খাবার নাকি মা একটু খেয়ে দিলে বা যে খাওয়ায় সে একটু খেয়ে দিলে ভালো। আসলে কিছুই না, একটু টেস্ট করে নেওয়া উচিত বাচ্চার খাবার। তো তারপরে দিদি দেখলো যে ওটা কেমন টক, তারপর তো দেয়নি, তো আগের থেকে খেয়ে নিলে টকটা খেতে হতো না। তো তারপরে যে আমি ওকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। এখন আমি ওকে বাটি চামচে করে একটু অ্যাভয়েড করি, মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি আমার হাত দিয়ে মেখে মেখে খাওয়ানোর। তো দেখি ও খেয়ে নেয়। মানে আমি যেটা ভয় পেতাম যে ও হয়তো চোকিং হয়ে যেতে পারে, বাট হয় না। তো এখন ওভাবে দিয়ে একটু নরম করে খাবারটা রান্না করি, তা ওর অসুবিধা হয় না। তো তারপরে বোনরা এই যে রেডি হয়ে গেছে, ওরা এখন চলে যাবে। তো সেই জন্য আমি স্নান দান করে একটু বাইরে বেরোলাম ওদের এগোনোর জন্য। তো ওরা দুজন একাই চলে যাবে, এখন বড় হয়ে গেছে, অটোতে করেই চলে আসে আর অটোতে করেই চলে যেতে পারে। তো তারপর মামাম তো কিছুক্ষণ বেশ মন খারাপ, মিমিদের খুঁজছিল। ও আসলে মানুষজন খুব পছন্দ করে। তারপরে বিকালবেলা আমি আর দিদি ভাবলাম কি একটু রেডি হয়ে বেরোবো, আর তখনই মোহরের এক মিমি চলে আসে, মানে আমার ফ্রেন্ড, আর নিয়ে এসেছিলো ওই ডলফিনটা, আর আবার নিয়ে এসেছিলো কাজু বরফি। বিজয়ার প্রণাম করছিল মাকে, তারপর বলছে এই বেলুনটা দেখে নাকি ভাবছিল যে আমার তো কেউ নেই, কাকে দেবো, আমার তো তাও মোহর আছে। তো মোহরকে যে মানুষ এত আপন মনে করে, এত নিঃস্বার্থ ভালোবাসা, বিশেষ করে আমার খুব খুব ভালো লাগে যে এতটা আপন মনে করে মানুষ। এই মানুষগুলোর জন্য কিন্তু আমি কিছু করিনি, বা এই মানুষের কিন্তু কোনো স্বার্থ নেই আমাকে, আমার মেয়েকে এতটা ভালোবাসে। তো অ্যাজ এ মা সত্যি মনে হয় ভীষণ ব্লেসড যে আমার মেয়েকে সবাই এত ভালোবাসে। সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষ এত ভালোবাসে মোহরকে, মানে কি বলবো। তারপর প্রীতিকে বললাম যে আমরা তো ঠাকুর দেখতে বেরোচ্ছি, তোর কি প্ল্যান আছে? তো ও বললো আমার কোনো প্ল্যানিং নেই, আমি এখন ঠাকুর দেখতে যাব না, বাড়ি চলে যাব। তো আমি বললাম চল আমরা একসাথে মিলে একটু ঠাকুর দেখে নিই, জাস্ট ওগুলাতেই দেখবো। যদিও আমারও বেশিক্ষণ যে দেখা হবে তা না। তো মা আজকে বলেছিল তুই যা আজকে একটু ঘোর দিদির সাথে, কারণ মনটাও ভালো লাগছিল না।
তো দিদির ফ্রেন্ডরাও আসবে বলছিল, দিদি বললো চল, আগের বার তো কোথাও যেতে পারিসনি, আর কদিন পরে কলকাতাতেও চলে যাবি, তো চল একটু কিছু টাইম স্পেন্ড করি একসাথে। তো তারপরে আমরা বগুলার আশেপাশে কয়েকটা ঠাকুর দেখলাম, দিয়ে এখান থেকে ফুচকা খেলাম, তখন সঞ্চিতা দিদি চলে এসছে। তার মধ্যে আমার একটা ফোন চলে আসে যে মা বলছে মামাম বহুত কান্না করছে, চলে আয়। তো তারপরে আবার 2 মিনিট পরে মা ফোন করে বলছে যে আসতে হবে না, ও ঘুমিয়ে পড়েছে। তো তারপরে একটু সুযোগ পেলাম ঘোরার, এই হচ্ছে অ্যাজ এ মায়ের লাইফ। তো তারপরে দিদির আরও সব ফ্রেন্ডসরা আসলো, তো একসাথে সব মিট করে এই যে এখন সবাই মেলাতেও চলে এসেছিলাম। তো তারপরে ওই দিদিরা আবার মামামের জন্য দেখো এই পুতুল কিনে দিয়েছে, দেখতে যায়নি কিন্তু রাস্তা থেকে পুতুল কিনে দিয়েছে। আমি তো বললাম কিছুতেই নেব না, মামামকে দেখতে যাবে তারপরে গিফট দেবে। তো বললো না এখন নিয়ে যা, পরে যাবো দেখতে। তো তোমরাই বলো যে এই মানুষগুলোর ভালোবাসার মানে আমি সবসময় ঋণী আর কি। তাও নেক্সট দিন ছিল ভাইফোঁটা, তো ভাইয়ের জন্য দিদি আর আমি গিফটও কিনে নিয়েছিলাম সেই সুযোগ বুঝে, যেহেতু বেরিয়েছিলাম। তো যেই গেঞ্জিটা ভাই পরে আছে ওটা আমি দিয়েছি, আর একটা তো আগে দেখতেই পেলে কলার দেওয়া গেঞ্জিটা, ওটা দিদি দিয়েছিল। তো সেম কালারই হয়ে গেছে, কারণ আমাদের সেম কালারই পছন্দ হয়েছিল ভাইয়ের জন্য। আর ভাইয়ের গায়ে না সব রকম কালার মানায় না, তো সকাল থেকেই না খেয়েছিলাম ভাইকে ভাইফোঁটা দেবো বলে। তো ঠিক লগ্নতে কিন্তু ভাইফোঁটাটা দিয়েও দিলাম। আগের বছরও দিয়েছিলাম আমার মনে আছে, তবে আমি খাটে বসে বসে দিয়েছিলাম আর ভাই আমার হাঁটু গেড়ে নিচে বসেছিল। কীভাবে সময়টা পরিবর্তন হয়ে যায় বলো। আবার হয়তো পরের বছর কেমন সিচুয়েশন থাকবে সেটাই জানি না, হয়তো বা দিদিও আসতে পারবে না, পরের বছর হয়তো আমার একাই দিতে হচ্ছে। তো সবটাই সময়ের উপর ডিপেন্ড করে, কখন কি হবে কেউ বলতে পারবে না। তো মা তারপরে একদিন রান্না করছিল না এখানে মাছ ভাতে লাউ পাতা দিয়ে, মামা বাড়ির থেকে আনা লাউ পাতা, তো তেলাপিয়া মাছ দিয়ে করছিল, কারণ তাজা তেলাপিয়া মাছ পেয়েছিল ভাই বাজারে গিয়ে। আর ভাইটা বড় হয়ে যাওয়ার পর না সকালবেলায় মা ওকে দিয়ে মাছটা চানায়, তো প্রবলেম হয় না। একটা ভাই থাকা যে কত ভালো, মানে আমাদের বাড়িতে যখনই কোনো কিছুর প্রয়োজন হয় আমার ভাইকে বললেই ও সাথে সাথে চলে যায়। মামামের জন্য কোনো মেডিসিন আনতে হোক, ফল আনতে হোক, সবজি আনতে হোক, ও তাড়াতাড়ি চলে যায়। আর ও যখন থাকে না তখন মনে হয় যে কি করে যাব, কি করে আনবো, যখন যেটা খেতে ইচ্ছে করেও আনতে পারি না। তো তোমাদের দাদাভাই থাকলেও এই জিনিসটা হয় আর কি, তো ছেলেরা থাকলে বেশ ভালো হয়। তো বিকালবেলায় মামামকে টিফিন খাওয়াচ্ছিলাম না, বেসনের চিলা সব রকম ভেজিটেবল পেঁয়াজ এগুলো দিয়ে, তো এটাও ও খেতে ভীষণ পছন্দ করে। তবে হ্যাঁ, মামাম কিন্তু মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না, ফর্মুলা মিল্ক দিয়ে কিছু বানালেও খেতে চায় না। তো এই জন্য আমি ফর্মুলা মিল্ক অনেক কমিয়ে দিয়েছি ওকে দেওয়া। আর এখন দেখতেই পারছো কতটা গুটি গুটি পায়ে হাঁটা শিখেছে। তবে হ্যাঁ, এই বছর আমার খুব খারাপ লাগছে বাড়ির থেকে যেতে, কারণ আগে তো আসতাম যেতাম অতটা খারাপ লাগতো না, কিন্তু অনেকগুলো দিন প্রায় 16-17টা মাস কাটালাম তো এখানে, একটা মায়া হয়ে গেছে বাড়ির ওপর। আর এখানেই যেহেতু স্বর্ণা ছোটো থেকে বড় হয়েছে, ওর কত স্মৃতি এখানে, আর সব মানুষদের সাথে ওর মানে আলাদাই বন্ডিং বলতে পারো। তো তারপরে মাকে নিয়ে একটু বেরোলাম, কারণ মা এখনও বেরোয়নি বগুলায় ঠাকুর দেখতে। তো মা, আমি আর মাম্মাম বেরোলাম। তো বেলায় গিয়ে আমার একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের দিদির সাথেও দেখা হলো, তো খুব ভালো লাগলো, ওরাও মামামকে আদর করছিল, ছবি তুললো মামামের সাথে। তারপর আমরা একটু ঘুরে টুরে আমি আর মাই একটু মামামের জন্য কয়েকটা জিনিস কিনলাম, আর দিদি বাড়িতেই ছিল, কারণ আজকে দিদি রান্না করছিল চিকেন আর বাসন্তী পোলাও। তো বাড়িতে খাবো বলে সেরকম কিছুই খাইনি, বাদাম নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। মামামের জন্য একটা বেলুন কিনেছিলাম, যেন গ্যাস বেলুন, সেই ছোটো থেকে ভেবেছিলাম ওকে গ্যাস বেলুন কিনে দেবো, কিন্তু কোনোদিনও পাইনি। আর এবার যে কিনলাম বাড়িতে আস্তে আস্তেই ফেটে গেছে, কী দুর্ভাগ্য বলো। তো মামামের জন্য ক্লিপ, ব্রেসলেট আর গলার মালা নিলাম। তারপর আসার পরে ওর সাথে খেলা করছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ওকে খাওয়ালাম। এভাবে আজকের দিনটা কেটে গেল, আর মামামের সাথে আমার দিনগুলো এভাবে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। সত্যি ও আসার পরে আমার লাইফটা মানে পুরো চেঞ্জ, আমার কখনো মন খারাপ হতে দেয় না আমাকে। আর এই মুখটা দেখলে সত্যি আমার সব রকম দুঃখ কষ্ট না আমার চলে যায়, কোনো টেনশনও থাকে না। তো এটা হচ্ছে নেক্সট কোনো একটা দিনের ভিডিও ছিল, যে আমি তো ভাবলাম শেয়ার করে দিই। দিদি গেছিলো ওর শ্বশুরমশাই মানে মেসোমশাইকে ডক্টর দেখাতে, তো ফেরার সময় ওনারা সবাই এসেছিলো আমাদের বাড়িতে। তো তারপরে যে মামাকে আদর করছিল, বাবা ভিডিও কল করেছিল, কথা বলছিল, এখন ওরা চলে যাবে। সত্যি মানুষ দুটো না খুব ভালো মানুষ, কি বলবো। তো সারা জীবন দিদি যেন এনাদেরকে নিয়ে ভালো থাকতে পারে, এটাই ঠাকুরের কাছে চাওয়া। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো টাটা সবাইকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।